আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা সায়েন্স কংগ্রেসের উপরে ডক্টর এপিজে আব্দুল কালামের একটা প্যাসেজ ছিল, সেটা আমরা পড়িয়েছিলাম। সেখান থেকে আমার ভোকাবুলারি প্যাসেজেস পড়া হয়েছে। এখান থেকে আমরা এমসিকিউ এর সেট 1 থেকে 3 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চলো অ্যানসারিং কোয়েশ্চেন পড়বো, রাইট? কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি, দেখো প্রশ্নে কি লেখা আছে। প্রশ্নে দেয়া আছে হোয়াট ইজ সায়েন্স কংগ্রেস, বিজ্ঞান কংগ্রেস কি? সায়েন্স কংগ্রেস, সায়েন্স বা বিজ্ঞান সম্মেলন কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অবশ্যই উত্তর হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রাইট? ওকে, দেখো এই যে দেখো অ্যান্সারে কি আছে যদি একটু খেয়াল করো। সায়েন্স কংগ্রেস ইজ অ্যান অর্গানাইজেশন, এটা একটি এমন একটি সংস্থা। সায়েন্স কংগ্রেস হচ্ছে এমন একটি সংস্থা। কেমন সংস্থা চলো একটু খেয়াল করি। এটি একটি সংস্থা, অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা, হোয়ার সায়েন্টিস্ট এক্সপোজ দেয়ার রিসার্চ অ্যাক্টিভিটিস। এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করে, হ্যাঁ, রিভিল করে। আমরা বলি না সিক্রেট রিভিল করা, ঠিক সেভাবে বিজ্ঞানীরা তাদের রিভিল করে তারা মূলত কি আবিষ্কার করেছে সারা বছরে, বা তাদের আবিষ্কারের তালিকায় কি কি রয়েছে, বা কি নিয়ে আমাদের কাজ করা উচিত, পরবর্তী সময়গুলোতে কি নিয়ে কাজ করা উচিত, সেটাই মূলত এই সায়েন্স কংগ্রেসে তুলে ধরা হয়। তাহলে স্টুডেন্ট সায়েন্টিস্ট কি করে, এক্সপোজ করে বা তুলে ধরে। এক্সপোজ মানে হচ্ছে রিভিল করা, হ্যাঁ, দেয়ার রিসার্চ, তাদের গবেষণাগুলো, গবেষণার কর্মকাণ্ডগুলো তারা তুলে ধরে। অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে। বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে, বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে তারা কি কি বিষয় নিয়ে কাজ করছে, তাদের গবেষণার বিষয়বস্তু কি, এবং তারা কি আবিষ্কার করে ফেলেছে, বা আগামী শতকে বা আগামী দশকে কি সমস্যাগুলো হতে পারে, কি বিষয় নিয়ে আমাদের কাজ করা উচিত, সেই টপিকসগুলো বিভিন্নভাবে তুলে ধরা হয়। এবং এটা যে তুলে ধরা হয়, এটা তুলে ধরার যে অর্গানাইজেশন বা সংস্থা, সেটাই হচ্ছে সায়েন্স কংগ্রেস। আশা করি বুঝাতে পেরেছি, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, চলো এরপরের প্রশ্নটাতে যদি আমরা একটু যাই, দেখি এরপরের প্রশ্নে কি রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাভ লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ ডান। হোয়াট হ্যাভ লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ ডান, মূলত ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি যেগুলো রয়েছে বা শিল্পোন্নত দেশ, তারা মূলত কি করে, লিডিং মানে হচ্ছে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীকে নেতৃত্ব দানকারী শিল্পোন্নত দেশগুলো করেছে কি করেছে, টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে ভবিষ্যতের যে শক্তির হুমকি আসবে, বা শক্তির যে একটা সংকট আসবে, সেই সংকট মোকাবেলায় তারা মূলত পূর্বে থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। চলো আমরা সেগুলো দেখে আসি। এখানে হ্যাভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সার কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। দেখো কি বলেছে, লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, লিডিং মানে তারা এখন লিড মানে বর্তমান সময় লিড করছে এমন শিল্পোন্নত দেশগুলো, হ্যাভ টেকেন তারা নিয়েছে, ইনিশিয়েটিভস, এখানে সাম দিতে পারি, সাম দিলেও কিন্তু চলবে, কোনো সমস্যা নেই, একটা ডিটারমিনার আমরা দিতেই পারি। সাম ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। টু ট্যাপ বলতে হচ্ছে এখানে অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, মেইনলি গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস, টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানে ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা। ট্যাপ করা মানে কি, চালু করা। ট্যাপ করা শব্দের অর্থ হচ্ছে চালু করা। তাহলে নতুন একটি বা নতুন এনার্জি সোর্সেসগুলো, একটি না, নতুন এনার্জি সোর্সেসগুলো তারা অলরেডি চালু করে দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে শক্তির উৎসগুলো রয়েছে, নন রিনিউয়েবল শক্তির উৎস যেগুলো এনার্জি সোর্সেস, এগুলোর পরিবর্তে তারা কি অল্টারনেটিভ শক্তির উৎস ব্যবহার শুরু করে দিয়েছে। মেইনলি এগুলোর মধ্যে রয়েছে গ্রিন এনার্জি সোর্সেস অথবা রিনিউয়েবল এনার্জি সোর্সেস। হ্যাঁ, গ্রিন এনার্জি সোর্সেস বা রিনিউয়েবল এনার্জি সোর্সেস। গ্রিন এনার্জি সোর্সেস বলতে যে সকল মানে শক্তির কারণে বা যে সকল শক্তির অপব্যবহারের ফলে আমাদের গ্রিন হাউস ইফেক্ট দেখা যায়, তাই না, সেই সকল কাজগুলো কমিয়ে দেওয়ার পাশাপাশি মানে সবুজ গাছপালা থেকে শক্তি উৎপন্ন করার যে একটা প্রক্রিয়া, সবুজ গাছপালার যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তির উপর নির্ভরশীলতা। সবুজ গাছপালার শক্তি কেমন, আমরা যদি বলি যে দেখো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বিক্রিয়া যদি কোনোটা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল যাকে বলি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। আর সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয় কোথায়, কোথায় হয়, যেখানে মূলত আমরা কি দেখতে পাই, বৃক্ষ রয়েছে, বৃক্ষের সবুজ অংশ, তাই না, এইখান থেকে যেভাবে শক্তি উৎপন্ন হয়, ঠিক একইভাবে সবুজ শক্তির বা সবুজ উদ্ভিদের সাহায্যে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেই শক্তির উপর তারা মূলত বেশি ভরসা করছে বা সেগুলো তারা ব্যবহার করছে, এগুলোর উপরে তারা নির্ভরশীল হয়ে পড়ছে। এবং পাশাপাশি এখানে কি দেখা যাচ্ছে রিনিউয়েবল, যেটা কি হয়, রিনিউয়েবল শব্দের অর্থ
নবায়নযোগ্য যে শক্তিগুলো, তাহলে নবায়নযোগ্য শক্তির উপরেও তারা মূলত নির্ভরশীল হয়ে পড়েছে। কেন? টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ভবিষ্যতের যে তোমার শক্তির যে সংকট আসবে সেই হুমকি মোকাবেলায় মূলত তারা এখানে ট্যাপ করেছে। ট্যাপ করা মানে চালু করা অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, মানে একটার পরিবর্তে তারা অন্যটা ব্যবহার করছে। নন রিনিউয়েবলের পরিবর্তে রিনিউয়েবল ব্যবহার করছে। ঠিক আছে, ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে দেখো। পরের প্রশ্নে লেখা আছে মিস্টার কালাম, দুঃখিত তো উত্তর, ওকে প্রশ্নে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো 3 নম্বর বা সি নম্বর প্রশ্ন। সি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, হোয়াই ডাজ মিস্টার কালাম পুট, এখানে মিস্টার কালাম বলতে ডক্টর এপিজে আব্দুল কালাম বা ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট, যাকে একজন যিনি সায়েন্টিস্ট। ডাজ মিস্টার কালাম পুট, তিনি কেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্ন, তাহলে উত্তর কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হোয়াই ডাজ মিস্টার কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স, কেন তিনি এত গুরুত্ব দিলেন বা দিয়েছেন টু দ্য ইস্যু অফ এনার্জি, শক্তির সমস্যার উপরে কেন গুরুত্ব দিলেন? কারণ আমাদের পৃথিবী টিকে থাকে শক্তির উপরে, এবং পৃথিবীতে যত প্রকার পরিবর্তন এসেছে সব কিছুই নির্ভর করেছে কিসের উপরে? শক্তির পরিবর্তনের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর, বা আমি প্যাসেজে পড়ে যেটা তোমাদেরকে জন্য পেয়েছিলাম। তাহলে এখানে আমাদেরকে অ্যান্সারে যদি চলে যাই, দেখো এই যে মিস্টার কালাম পুটস, এই যে দেখেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উত্তর কিন্তু পুটস সো মাচ ইম্পর্টেন্ট, তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছেন টু দ্য ইস্যু, সেই সমস্যার উপরে, অফ এনার্জি, টু দ্য ইস্যু অফ এনার্জি, শক্তির সমস্যার উপরে গুরুত্ব দিয়েছেন। অ্যাজ, কারণ দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্টোরি, মানে কি ইতিহাস অনুসারে যতগুলো পরিবর্তন এসেছে সবগুলো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা, মেজর ফ্যাক্টর মানে সবচেয়ে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। পরিবর্তনের ক্ষেত্রে ধরো আমার মধ্যে যদি হুট করে কোনো পরিবর্তন আসে, তাহলে এটার পরিবর্তনের পিছনে কী কী কাজ করবে? হয়তো বাজে ফলাফল থাকতে পারে, বন্ধু বান্ধবের সাথে বাজে মানে সম্পর্কের ভাঙন হতে পারে, তাই না? বা হচ্ছে আমাদের কাছের মানুষগুলোর কাছ থেকে পাওয়া কষ্ট হতে পারে, তাই না? বা পরিবারের ঝামেলা হতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, বা হচ্ছে ধরো মানে হুট করে ধরো মনে হলো যে না আমি হেদায়েত থেকে অনেক দূরে আছি, আল্লাহ তার দিকে একটু ফেরা উচিত। তাহলে ধীরে ধীরে এইগুলোর কোনো একটা কারণে বা সবগুলোর সমন্বয়ে হয়তো আমার মধ্যে একটা পরিবর্তন আসবে। তাহলে এই যে পরিবর্তনটা আসলো, তাহলে পরিবার বলো, কাছের মানুষগুলোর কথা বলো, বন্ধু বান্ধব বলো, এরপরে এরা যারা ছিল আমাদের লাইফে বা যাদের জন্য আমার পরিবর্তনটা হলো, এরা হচ্ছে আমার পরিবর্তনের এক একটা নিয়ামক। যাই হোক, আশা করি কোনো সমস্যা নেই, তোমরা হয়তো বুঝতে পেরেছো। একইভাবে যে আমাদের জীবনে যতগুলো, বা জীবনে বলতে পৃথিবীর ইতিহাসে যতবার পরিবর্তন এসেছে পৃথিবীতে, সবগুলো পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে হচ্ছে শক্তি। এটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, সি নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেছে। চলো আমরা ডি নম্বর প্রশ্নে চলে যাই। ডি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার, কেন পরিবেশে একটা বিপর্যয় নিয়ে আসতে পারে? মানে প্রচুর পরিমাণে, একদম প্রয়োজনের চেয়েও বেশি ব্যবহার করে, যে কয়লা যে প্রয়োজনের চেয়েও বেশি পোড়ানো হচ্ছে, যতটুকু প্রয়োজন সে ততটুকু পোড়ালে একটা কথা ছিল, তার চেয়েও বেশি পোড়ানো হচ্ছে। তাহলে এই যে আমরা কয়লাটাকে বেশি পোড়াচ্ছি, এই কয়লা বেশি পোড়ানোর ফলে আমাদের বাস্তুতান্ত্রিক একটা বিপর্যয় বা পরিবেশে একটা বিপর্যয় আসবে। কেন তোমার মনে হয় যে এটা আসবে? চলো দেখি আমাদের মতামতটা কি। এখানে দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, কি মনে করি, I think massive burning of coal may lead to an ecological disaster. এটা আনতে পারে, lead to an ecological disaster, এটি বয়ে নিয়ে আসতে পারে একটি বাস্তুতান্ত্রিক বিপর্যয় অথবা পরিবেশগত বিপর্যয়। বিকজ, কেননা কোল বার্নিং এমিটস, কয়লা পোড়ালে কি নির্গত হয়, কি বের হয়, কি মুক্ত হয়? হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন, মানে প্রচুর পরিমাণে কার্বন নির্গত হয় ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে। এক কথায় উত্তর, যেহেতু আমার মনে হয় যে হ্যাঁ, ম্যাসিভ বার্নিং অফ ফসিল ফুয়েল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার, কেন আনতে পারে? বিকজ কোল বার্নিং এমিটস, মানে কয়লা পোড়ানোর ফলে কি সৃষ্টি হচ্ছে? দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে মূলত কার্বনের পরিমাণটা মূলত বেড়ে যাচ্ছে, বা অধিক পরিমাণে কার্বন নির্গত হচ্ছে। এই জন্য একটা বড় ধরনের বিপর্যয় আসতে পারে, এটা আমি মনে করছি। তাহলে এখানে বিপর্যয় আসবে হচ্ছে কার্বনের কারণে। ঠিক আছে, চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে, শেষের প্রশ্নটা হচ্ছে, হোয়াই ইজ বটম লাইন অফ কালাম স্পিচ, মানে কালামের বক্তৃতার যে শেষের লাইনটি কি ছিল? কালাম, হ্যাঁ, এখানে এপিজে আব্দুল কালাম স্যারের বক্তব্যের শেষ লাইনটা কি ছিল? তাহলে এখানে শেষ লাইনটা কি হবে? এখানে শেষ লাইনটা হবে, চলো দেখি।
শেষ লাইন, দ্য বটম লাইন অফ কালাম স্পিচ ইজ দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য কনসার্ন, তার বক্তব্য ছিল হচ্ছে কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st ফেব্রুয়ারি। কী ব্যাপারে? এখানে ইজ অ্যাবাউট দ্য কনসার্ন, এখানে অ্যাবাউটটা তুমি যুক্ত করতে পারো, কোনো সমস্যা নেই। ইজ অ্যাবাউট দ্য কনসার্ন, কী ব্যাপারে সতর্কতা বা কী ব্যাপারে উদ্বিগ্নতা, হ্যাঁ, অফ ম্যানকাইন্ড মানব জাতি নিয়ে, ইন দ্য 21st সেঞ্চুরি, মানে 21 শতকের যারা রয়েছে, 21 শতকের মানুষ যারা এই 21 শতকের মানব জাতির বিষয়ে মূলত একটা চিন্তার বিষয়। কি এই চিন্তার বিষয় ছিল হচ্ছে তার বক্তৃতার শেষ অংশ। আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা পড়তে পারবা। যদি প্রশ্নে ধরো এটার অ্যান্সার যদি তোমার ভালো লাগে তাহলে কোনো সমস্যা না, আর যদি মনে হয় না স্যার কি যেন মিসিং লাগে, হ্যাঁ, তাহলে এখানে একটু তুমি কি করবা, নিজে থেকেই কি চোর ধরে পুলিশ খেলবা, মানে হচ্ছে অ্যাবাউটটা বসিয়ে দিবা। তাহলে এখানে কি হবে, দ্য বটম লাইন অফ কালাম স্পিচ ইজ অ্যাবাউট, কী ব্যাপারে, অ্যাবাউট দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st ফেব্রুয়ারি, 21st সেঞ্চুরি, ঠিক আছে, 21st সেঞ্চুরি, এটা দিলেই তোমার মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি 21st সেঞ্চুরি বা 21 শতকের কথা বলা হয়েছে। ওকে, চলো সেট 2-তে চলে যাই আমরা। সেট 2-তে কি রয়েছে, সেট 2 এর প্রশ্নগুলো একটু দেখো। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মনে করো, বাই দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি, মানে এখানে হচ্ছে কার্যত কি ভয়াবহতা চলে আসতে পারে, হ্যাঁ, কার্যত ভয়াবহতা, কি পরিমাণ ভয়াবহতা আসতে পারে, নিউক্লিয়ার এনার্জির ভয়াবহতা সম্বন্ধে তোমাকে বলা হয়েছে। তুমি কি বুঝো নিউক্লিয়ার এনার্জির ভয়াবহতা বা কতটুকু ভয়াবহতার সৃষ্টি হতে পারে, এটার ব্যাপারে তোমার কি জানা আছে? চলো দেখি। এখানে দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ, সম্ভাব্য, এখানে পোটেনশিয়ালকে সম্ভাব্য ধরো, সম্ভাব্য বিপর্যয় আসতে পারে, নিউক্লিয়ার এনার্জির সম্ভাব্য বিপর্যয় হচ্ছে মিনস, এটা বলতে বোঝায় দ্য পসিবিলিটি অফ ক্রিয়েটিং, কি সৃষ্টি হওয়ার সম্ভাবনা, এখানে পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি অফ ক্রিয়েটিং ম্যাসিভ ডিস্ট্রাকশন, তাহলে এখানে কি হতে পারে, বড় ধরনের একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে, এটা ঘটার একটা সম্ভাবনা রয়েছে বাই নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, আমরা যেটাকে নিউক্লিয়ার পাওয়ার বলতে আমরা যেটাকে আণবিক শক্তি বলি না অনেকটা, নিউক্লিয়ার বোমা মানে হচ্ছে কি পারমাণবিক বোমা বোঝায় এটাকে নাকি, হ্যাঁ, নিউক্লিয়ার অ্যাটমিক বোম হচ্ছে হলো পারমাণবিক বোম। নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার শক্তির মাধ্যমে একটা বড় ধরনের ধ্বংস হতে পারে বা ধ্বংস ঘটতে পারে। ইউক্রেইনস, এই যে দেখো ইউক্রেনে চেরনোবিল নামে একটা বিদ্যুৎ কেন্দ্র ছিল বা হচ্ছে এখানে কি পারমাণবিক কেন্দ্র ছিল, এখানে কি আছে একটা ডিজাস্টার ঘটে, এটা ইন 1988 সালে একটি বিপর্যয় হয়, ইজ দ্য এক্সাম্পল, এটাই ছিল একটি উদাহরণ, হুইচ কস্ট, যেটি ঘটিয়েছিল হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, এখানে মূলত কি হয়েছিল, এখানে প্রচুর জীবন গেছে এবং পাশাপাশি অনেক সম্পত্তির কি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এখানে মূলত বড় ধরনের একটি কি হতে পারে, সম্ভাবনা রয়েছে বড় ধরনের একটি ম্যাসিভ ডিস্ট্রাকশন, একটা বড় ধরনের ডিস্ট্রাকশন বা ধ্বংস হতে পারে। এবং এই যে ম্যাসিভ ডিস্ট্রাকশন বা ধ্বংসের কথা বলা হয়েছে, এই ধ্বংসের উদাহরণ হচ্ছে ইউক্রেনের চেরনোবিল ডিজাস্টার, যেখানে মূলত ভীষণ পরিমাণ জীবন গিয়েছিল, মানে অসংখ্য পরিমাণ জীবন গিয়েছিল এবং সম্পত্তির অনেক বেশি ক্ষতি হয়েছিল। হ্যাঁ, লাস্টেরটা কিন্তু প্রপার্টি হবে। এটা আমাদের এ নম্বর প্রশ্ন। চলো আমরা পরের প্রশ্নটা পড়ে আসি। পরের প্রশ্নে কি লেখা আছে দেখো। আচ্ছা চলো বি নম্বর প্রশ্নটি সমাধান করি। বি নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, আমাদের বি নম্বর প্রশ্নে বলেছে যে ডেসক্রাইব দ্য কন্ডিশন, অবস্থা বর্ণনা করো, অফ হাইড্রোকার্বন এনার্জি ইন ব্রিফ মানে সংক্ষেপে, মানে হাইড্রোকার্বন এনার্জি মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে শক্তিগুলো তৈরি হয়, হাইড্রোজেন এবং কার্বন যুক্ত হয়ে যে শক্তিগুলো তৈরি হয়, সেই শক্তিগুলোর অবস্থা সম্বন্ধে তোমাকে বলতে বলা হয়েছে। তাহলে আমরা জানি হাইড্রোকার্বন যুক্ত যে শক্তিগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে নবায়নযোগ্য, আর নন শব্দের অর্থ না, তার মানে কি নবায়নযোগ্য নয় এমন শক্তিগুলো। তো যেগুলো নবায়নযোগ্য নয় সেগুলো অবশ্যই লিমিটেড, একটা সময় শেষ হয়ে যাবে, আর সে একটা সময় শেষ হয়ে গেলে পৃথিবী খুব বড় ধরনের সমস্যায় পড়বে। এটাই হচ্ছে তার বর্তমান অবস্থা। চলো আমরা দেখি প্রশ্নে কি বলেছে। আচ্ছা প্রশ্নে দেখো কি বলা আছে, প্রশ্নে যদি একটু খেয়াল করি দেখো, দ্য দুঃখিত, হাইড্রোকার্বন ইজ এ প্রাইমারি এনার্জি সোর্স। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক এবং প্রধান, হ্যাঁ, প্রাথমিক এবং প্রধান শক্তির উৎস অফ কারেন্ট সিভিলাইজেশন মানে হচ্ছে বর্তমান সভ্যতা। কারেন্ট মানে চলমান সভ্যতা, চলমান সভ্যতার প্রধান বা হচ্ছে মেইন, যেটা প্রাইমারির পরিবর্তে তুমি মেইনও লিখতে পারো।
প্রাইমারির পরিবর্তে তুমি মেইনও লিখতে পারো। তাহলে প্রধান শক্তির উৎস কি? হাইড্রোকার্বন হচ্ছে চলমান সভ্যতার প্রধান শক্তির উৎস। বাট দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন, কিন্তু বর্তমানে হাইড্রোকার্বনের যে রিজার্ভ বা সংরক্ষণ বা পরিমাণ আর কি, হ্যাঁ, এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড, এটা হচ্ছে সীমাবদ্ধ, মানে একটা সময় শেষ হয়ে যাবে, এটা হচ্ছে সসীম, শেষ হয়ে যাবে, অসীম না। ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট, এটি পর্যাপ্ত না, মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি আগামী বিশ্বের বা ভবিষ্যতে বিশ্বের যে শক্তির একটা সংকট পড়বে, যে আমরা যে হুমকির মুখে পড়ব, সেই হুমকি থেকে আমাদের বাঁচানোর জন্য ঠিক যতটুকু শক্তি দরকার, হাইড্রোকার্বন শক্তির দরকার, হাইড্রোকার্বন এনার্জি দরকার, ঠিক ততটুকু আমাদের কাছে নেই। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে আমাদের চলমান সভ্যতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান শক্তির উৎস হচ্ছে কি? হাইড্রোকার্বন। আর বর্তমানে যে পরিমাণ উৎস আমাদের যতটুকু স্টোরেজ আছে বা জমাকৃত হাইড্রোকার্বন রয়েছে, তত হাইড্রোকার্বন শক্তি রয়েছে, এটা খুবই সীমিত এবং হচ্ছে সসীম, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আর যেহেতু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এই জন্য ভবিষ্যতে আমরা যে সংকটে পড়তে চলেছি, শক্তি সংকটে পড়তে চলেছি, সেই শক্তি সংকট থেকে উত্তরণের জন্য যে পরিমাণ এনার্জি আমাদের দরকার, হাইড্রোকার্বন এনার্জি দরকার, সেটা আমাদের কাছে নেই। এটা হচ্ছে বর্তমান বিশ্বের পরিস্থিতি। কিসের পরিস্থিতি? শক্তির পরিস্থিতি, ভবিষ্যৎ শক্তির পরিস্থিতি সম্বন্ধে হাইড্রোকার্বন শক্তি সম্বন্ধে বলা হয়েছে। ওকে, ঠিক আছে। প্রশ্ন ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, আমরা উত্তরটাও মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু দিয়ে দিলাম। তোমরা সব সময় খেয়াল রাখবে যে টেন্সের প্রশ্ন হবে সেই টেন্সের অ্যান্সার দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যদি চিরন্তন সত্য কোনো বাক্য আসে, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার ধরো তুমি একটা প্রশ্ন লিখতেছো, যে প্রশ্নের উত্তরটা প্যাসেজের ভিতরে নেগেটিভ মানে পাস্টে লেখা আছে, তাহলে সেক্ষেত্রে অতীতের ঘটনা তুলে ধরা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন পাস্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট টেন্সে লিখতে হবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, চলো দেখি এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। এই যে দেখো, হোয়াট ইজ ইউক্রেনস চেরনোবিল ডিজাস্টার। তাহলে এখানে চেরনোবিল, যে ইউক্রেনের চেরনোবিল ডিজাস্টার বা বিপর্যয়, এর বিষয়টা আসলে কি? চলো এটা নিয়ে আলোচনা করি। মূলত এখানে একটা বিস্ফোরণ হয়েছিল এক কথায় বলতে গেলে। এই যে দেখো, ইউক্রেন চেরনোবিল ডিজাস্টার হুইচ হ্যাপেন, যেটি ঘটেছিল 1986 সালে, হ্যাজ এক্সপোজড দ্যাট নিউক্লিয়ার এনার্জি ইজ নট ফ্রি ফ্রম ডেঞ্জার। এখানেই মূলত প্রমাণ হয় যে নিউক্লিয়ার এনার্জি কোনোভাবেই কি নয়, মুক্ত নয়। কি মুক্ত নয়? বিপদ মুক্ত নয়। তাহলে এখানে ইউক্রেন্সের যে চেরনোবিল ডিজাস্টার, এটা দ্বারা মূলত আমরা কি বুঝতে পারি, বা এটা আসলে কি? প্রশ্নটা এরকমই ছিল না, যে হোয়াট ইজ ইউক্রেন চেরনোবিল ডিজাস্টার। এই ডিজাস্টারটা আসলে কি? এই টাইমে যে একটা দুর্ঘটনা ঘটে এই 1986 সালে, এটা দ্বারা প্রকাশ পায় যে নিউক্লিয়ার এনার্জি থেকে বা নিউক্লিয়ার যে শক্তিগুলো রয়েছে, এগুলো কোনোভাবেই বিপদমুক্ত নয়, বিপদমুক্ত নয়। এটা হচ্ছে চেরনোবিলে অবস্থিত এই স্থানের নাম। ইউক্রেনের চেরনোবিল নামে একটা স্থান আছে, এখানে তোমার নিউক্লিয়ার এনার্জি বিস্ফোরণ হয় এবং সেখানে অনেক প্রাণহানি হয়েছিল। ঠিক আছে, অনেক প্রাণহানি হয়েছিল এবং সেখান থেকে যে প্রাণহানি হয়েছিল, এই যে দেখো, এই যে হুইচ কস্ট যেখানে ঘটেছিল, তোমরা এই যে এখানে হ্যাপেন্ড, এখানে এই অংশের সাথে বা ধরো হচ্ছে হ্যাপেন ইন, এই যে এখানে 1986, এরপরে তুমি এই অংশ যুক্ত করতে পারো, হুইচ কস্ট হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। হ্যাঁ, লস অ্যান্ড প্রপার্টি, এই প্রপার্টি পর্যন্ত দিয়ে তারপর বলবা যে অ্যান্ড ইট হ্যাজ এক্সপোজড দ্যাট। হ্যাঁ, এই যে 1986 পরে হুইচ কস্ট হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, এইটুকু দিয়ে তুমি যদি ভালো মার্কস পেতে চাও, আমার সাজেশন থাকবে অ্যাজ ইয়োর মেন্টর, অ্যাজ ইয়োর ইনস্ট্রাক্টর, যে এই 1986 বলার পরে বলবা হুইচ কস্ট হিউজ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। প্রপার্টি বলার পরে লিখবা, ফুল স্টপ দিয়ে লিখবা ইট হ্যাজ, বড় হাতের আই দিবা, ইট হ্যাজ এক্সপোজড দ্যাট নিউক্লিয়ার এনার্জি ইজ নট ফ্রি ফ্রম ডেঞ্জার। আই থিঙ্ক এটা তোমার বেস্ট অ্যান্সার হবে আমার তরফ থেকে। ঠিক আছে, আমি হলে এটাই লিখতাম। ওকে, চলো আমরা লাস্টের প্রশ্নে, আর দুইটা প্রশ্ন আছে, চলো প্রশ্নগুলো সমাধান করে আসি। কি বলেছে? হোয়াই ইজ বার্নিং কোল ইকোলজিক্যালি ডিজাস্ট্রাস মানে বিপজ্জনক, অ্যাডজেক্টিভ এটা। ডিজাস্টার শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। কেন বিপজ্জনক এটা? এখানে ইকোলজিক্যালি মানে বাস্তুতান্ত্রিকভাবে বা পরিবেশগতভাবে এটা কেন বিপজ্জনক? কয়লা পোড়ানো কেন বিপজ্জনক? কারণ আমরা জানি কয়লার মধ্যে কার্বন থাকে, কয়লার ভিতরেই থাকে, কিন্তু মানে কয়লা মানে এক কথা কার্বন। আমরা যে খাবার খাই এর মধ্যেও কার্বন আছে। কেন? কারণ হাইড্রোকার্বনই মূলত আমরা খাবার হিসেবে গ্রহণ করি, হাইড্রোকার্বনই হচ্ছে কি কয়লা। এখন যখন আমরা এটাকে পোড়াবো, তখন ওই ভেতরে থাকা কয়লাটা পুড়তে পুড়তে বাইরে বের হয়ে আসবে। আর বাইরে বের হওয়া মানে কি?
প্রকৃতিতে মুক্ত হয়ে যাওয়া, আর মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে বাতাসে মিশে যাওয়া। আর যত বেশি বাতাসে মুক্ত হচ্ছে তত বেশি এখানে দুইটা কাহিনী ঘটতেছে, মানে কার্বনটা বাতাসে বেড়ে যাচ্ছে প্রথম ঘটনা, আর দ্বিতীয় ঘটনা হচ্ছে তোমার এখন যে পরিমাণ শক্তির উৎস রয়েছে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা যখন খুব বেশি প্রয়োজন হবে আমাদের এই শক্তি, তখন আর আমরা এটা পাবো না, কারণ ততদিনে আমাদের কয়লা পুড়ে শেষ হয়ে গেছে। এজন্য এটা পরিবেশের জন্য ডিজাস্টার্স। প্রয়োজনের সময় পাবো না, এখন খরচ করতেছি, সেটা আমার পরবর্তীতে কি হবে, কার্বনের পরিমাণটা পরিবেশে বাড়িয়ে দিচ্ছে, যেটা আমাদেরকে কি করতেছে, খুবই কষ্টদায়ক এটা আমাদের জন্য, কারণ ওই যে প্রয়োজনের সময় পাওয়া যাবে না, আর তার উপরে পরিবেশের ক্ষতি হচ্ছে। চলো দেখিয়ে যে এখানে অ্যান্সারটা কি হবে। কি বলেছে দেখো, এই যে বার্নিং কোল ইজ ইকোলজিক্যালি ডিজাস্ট্রাস, এই পর্যন্ত ঠিক আছে। কেন? বিকজ কেননা ইট এমিটস, এটি ঘটায় দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কি হচ্ছে, সর্বোচ্চ পরিমাণে কার্বনের নির্গমনটা বেড়ে যাচ্ছে, সর্বোচ্চ পরিমাণে কার্বনের নির্গমন বাড়ছে। তাহলে হচ্ছে কার্বনের নির্গমন বাড়ছে সর্বোচ্চ পরিমাণে। ঠিক আছে, কথাটা কি বুঝতে পেরেছো? সর্বোচ্চ পরিমাণে কার্বনের নির্গমনটা বেড়ে যাচ্ছে, এজন্য তোমার কয়লা পোড়ানো এটা প্রকৃতির জন্য বিপর্যয়ের কারণ। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, এটা তো বাস্তবিক সত্য, সবসময় ঘটছে, এজন্য এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ইজ দ্য অনলি সলিউশন টু মিট এনার্জি ক্রাইসিস, আমাদের যে এনার্জি যে শক্তির সংকট ঘটবে, এই সংকট থেকে বাঁচার জন্য একমাত্র সলিউশন কি, যেটা আমাদের স্যার ডক্টর এপিজে আব্দুল কালাম দিয়ে গেছেন, সেটা হচ্ছে সোলার এনার্জির উপরে। যত প্রকার রিনিউয়েবল এনার্জি আছে তার মধ্যে শুধুমাত্র সোলার এনার্জির উপরে প্রধানভাবে এটার উপরে বেশি গুরুত্ব আরোপ করা, কারণ শক্তির উৎস হচ্ছে সূর্য, তাই অন্যান্য শক্তির উৎস না খুঁজে সরাসরি সূর্যের কাছ থেকে আমরা এই শক্তিটা গ্রহণ করে এটাকেই আমরা ব্যবহার করতে পারি। এটা কখনো শেষও হবে না, এটা সবসময় নন রিনিউয়েবল থেকে যাবে। এটা আমার দিক থেকে প্রশ্ন, চলো আমরা অ্যান্সারটা দেখে আসি। অ্যান্সারে কি বলেছে দেখো, দ্য অনলি সলিউশন টু মিট এনার্জি ক্রাইসিস ইজ, এটা দেখো, টু লুক অ্যাট দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার। তাহলে আমাদেরকে কী করতে হবে, সোলার এনার্জি বা সৌর শক্তির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং এটার ব্যবহারটা ম্যাসিভ পরিমাণ, ভীষণ পরিমাণ এটার ব্যবহার করতে হবে। তবেই আমরা পরবর্তীতে আমরা এই যে এনার্জি ক্রাইসিস হবে সেটার সাথে মিট করতে পারবো, বা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ক্লাস তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনটা কেন হলো, উত্তরটা কি হতে পারে, এমনকি আমাদের আলোচনার বাইরে গিয়েও বোঝানো হয়েছে যে কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করলে তোমাদের অ্যান্সারটা বেশি সুন্দর হবে। যাই হোক, আমার দায়িত্ববোধ থেকে যতটুকু আমি পেরেছি আমি তোমাদেরকে ততটুকু দিলাম। এখন বাকি কাজ তোমাদের পড়ার সময় বুঝে বুঝে পড়বা, দাগিয়ে পড়বা। এই যে ফ্রেজগুলো আছে, ম্যাসিভ বার্নিং, তারপর হচ্ছে যে ম্যাসিভ ইউজ, এগুলো যে এনার্জি ক্রাইসিস, প্রাইমারি এনার্জি, তারপরে হচ্ছে হলো তোমার মেইন এনার্জি, লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, এই কথাগুলো, ইকোলজিক্যাল ডিজাস্টার, এই কথাগুলো যদি একদম ঠোঁটের আগায় রাখতে পারো তাহলে তুমি দেখবে অন্যান্যদের চেয়ে তোমার অ্যান্সারটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে। আর টেন্স ভুল করা যাবে না। এই দুইটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারো, আশা করা যায় তুমি ক্লাসের টপার হতে তোমার খুব বেশি সময় লাগবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মধ্যে থেকে। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমাদের সবার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।